আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জুলজি ছকের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। এইচএসসি, মেডিকেল বা ভার্সিটি যেখানেই পরীক্ষা দাও না কেন, ছকগুলো খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য থেকে প্রশ্ন আসে, বড় অপশনের প্রশ্ন আসে এবং মোট কথা তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও এই ক্লাসগুলো এবং এই ছকগুলো পড়লে তোমার কিন্তু অধ্যায়গুলো সামারি হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের আজকের ছক শুরু হচ্ছে জুলজি ছক নাম্বার ২৮ থেকে। তো প্রথম ছক হচ্ছে যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাকের মধ্যে পার্থক্য। খুবই ইজি কথা, জাস্ট একবার চিন্তা করো। যান্ত্রিক মানে হচ্ছে তোমার হচ্ছে মেশিন, মেশিনের মতো। ঠিক আছে? যান্ত্রিক মানে হচ্ছে মেশিন। মেশিন মানে কি? এখানে তোমার হচ্ছে মানবদেহে যখন তুমি কোনো কিছু চালবা, গিলবা, যেখানে কোনো এনজাইম লাগতেছে না, যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া লাগতেছে না, এটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক মানে কি? যেখানে রাসায়নিক পদার্থ লাগতেছে। একদম ইজি কথা। ঠিক আছে? খেয়াল করো। যান্ত্রিক পরিপাকে বৃহৎ আকৃতির খাদ্যবস্তু ভেঙে পরিপাক উপযোগী অতি ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। তাহলে এটা হচ্ছে মেইন পয়েন্ট। অতি ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। যেমন চা বাটার কথা মাত্রই বললাম। এখানে কি হয়? এখানে হচ্ছে রাসায়নিক পরিপাক মানে কি? ওই যে আমাদের যেই খাবারগুলো ছিল এগুলো সরল ও শোষণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়। এটার মধ্যে বলছে অতি ক্ষুদ্র টুকরায়, এখানে বলছে ক্ষুদ্র অণু। ২ টার মধ্যে মেইন পার্থক্যটা কোন জায়গায়? সরল ও শোষণ উপযোগী, যা কিনা বিক্রিয়ার মাধ্যমে, উপস্থিতিমূলক বিক্রিয়ার মাধ্যমে সরল ও শোষণ উপযোগী। এর মেইন পয়েন্টটা বুঝতে পারছো? এইখানে কিন্তু কোনো বিক্রিয়ার কথা বলা নাই। এখানে কিন্তু বিক্রিয়ার কথা বলা আছে। ২ টা কিন্তু সেম কথা। অতি ক্ষুদ্র টুকরা আর ক্ষুদ্র অণু ২ টা কিন্তু একই কথা। জাস্ট বিক্রিয়ার মাধ্যমে কথাটা হচ্ছে মেইন। ওকে। এই প্রক্রিয়ায় মুখ থেকে পাকস্থলী পর্যন্ত সংঘটিত হয়। মুখ থেকে পাকস্থলী। ঠিক আছে? তুমি মুখে চাবাচ্ছ, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া মুখ থেকে অন্ত্র পর্যন্ত যাবে। কারণ অন্ত্রের মধ্যে কি তোমার হচ্ছে বিভিন্ন এনজাইম আছে। ওকে। তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্র বলো, বৃহদান্ত্র বলো, এগুলো কিন্তু বিভিন্ন এনজাইম ক্রিয়া করে, যার ফলে সেটা কিন্তু রাসায়নিক পরিপাকের অংশ। ওকে। দাঁত ও পাকস্থলীর পেশি দ্বারা পরিচালিত হয়। মাত্র চাবানোর কথা বললাম, এটা হচ্ছে দাঁত দ্বারা হয়। আর এটা কি বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা। কয়েকবার বলে ফেলছি অলরেডি। খাদ্যের যান্ত্রিক পরিপাকের সময় অংশগ্রহণকারী বিভিন্ন এনজাইমের ক্রিয়াতলে বৃদ্ধি ঘটে। খাদ্যের যখন যান্ত্রিক পরিপাক হয় তখন কি হয়? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটে। এনজাইম কিন্তু সরাসরি এখানে কাজ করে না, বাট এনজাইমের ক্রিয়াতলটার বৃদ্ধি করতেছে। খাদ্য যেহেতু চাবায় আমরা একটা ক্ষুদ্র অণুতে পরিণত করতেছি। জিনিসটা ক্লিয়ার কিনা? বেসিকটা ক্লিয়ার কিনা? খাদ্যের উপর যে এনজাইমটা কাজ করবে সেই জন্য খাদ্যটাকে আমরা কি ক্ষুদ্র, ক্ষুদ্র কণায় পরিণত করে দিচ্ছি। এই হচ্ছে যান্ত্রিক পরিপাকের কাজ। রাইট? ওকে। খাদ্যের রাসায়নিক পরিপাকের সময় বিভিন্ন পুষ্টি পদার্থের ক্ষুদ্র কণা শোষণ ঘটে। ঠিক আছে? তাহলে ক্ষুদ্র কণা শোষণ ঘটে এই এনজাইম গুলো ব্যবহারের ফলে, মানে রাসায়নিক পরিপাকের ফলে। ওকে? তো ইজি কথা। জাস্ট আমি যেই পয়েন্ট গুলো দাগা দিয়েছি এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলজি ছক নম্বর ২৯ হচ্ছে পরিপাক অন্ত্রীয় রোগ, যেটা আমরা আলিম স্যারের বই থেকে নিয়ে আসছি। এটা কোনো পার্থক্যের ছক না। আমি জাস্ট নিয়ে আসছি, তোমরা যেন পড়ো। এটা কিভাবে পড়বা? যেহেতু এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা, এবছর না সামনে যেকোনো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, তোমার হচ্ছে রোগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, তাই না? তো এই রোগগুলা কি? বিভিন্ন পরিপাক অন্ত্রীয় রোগ। ঠিক আছে? অন্ত্রের মানে হচ্ছে তুমি ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র বা পাকস্থলী বা অন্ত্রের যে অংশগুলা, এখানে কি, কি রোগ হয়? ঠিক আছে? তো তুমি এই রোগগুলোর নাম পড়বা, প্রধান উপসর্গগুলো একবার রিডিং দিবা। যেগুলো আমি মার্ক করে দিছি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপসর্গ। মানে জিজ্ঞেস করতে পারে, নিচের কোনটি অমুকের উপসর্গ বা উপসর্গ নয়। ঠিক আছে? একবার রিডিং দিবা বা ২ বার রিডিং দিবা। বেশি প্যারা নেওয়ার দরকার নেই। ওকে। জুলজি ছক নাম্বার ৩০, এইটা হচ্ছে তোমার পার্থক্যের কোনো ছক না। আমি ৩০ এবং হচ্ছে এই যে ৩১ পর্যন্ত এই ছকগুলো এইজন্য নিয়ে আসছি, যাতে তোমরা বুঝতে পারো যেগুলা পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসে। দেখো, এক নজরে খাদ্য পরিপাককারী গুরুত্বপূর্ণ এনজাইম সমূহ প্রশ্ন আসে, নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম বা এনজাইম নয়? নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম বা এনজাইম নয়? বুঝতে পারছো? আমি এখন যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। এবং দেখো এখানে গুরুত্বপূর্ণ টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, এগুলো কিন্তু তোমরা নাম শুনছো। কোনটার উৎস কি? এটাও প্রশ্ন আসে। লালা গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী কোন এনজাইম পাওয়া যায়? আনসার হচ্ছে টায়ালিন। এই টাইপের প্রশ্ন আসবে। এগুলো একবার রিডিং দিবা এবং কোনটা ভেঙে কি তৈরি করে রিডিং দিবা। এটা কিন্তু পার্থক্যের ছক না। আমি জাস্ট নিয়ে আসছি, তোমার জন্য বাসায় পড়ো। ওকে। এটার পিডিএফটা কিন্তু তোমার যেখানেই ভিডিওটা দেখতেছো সেখানে কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি বা কোনটি নয়? এই টাইপের প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন হচ্ছে উৎস থেকে, যে নিচের আমিষ পরিপাককারী কোন এনজাইমটি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পাওয়া যায়? পেপসিন, রেনিন, জিলেটিনেস। পাজেরো গাড়ির নাম শুনছো না? পাজেরো দিয়ে মনে রাখা যায়। পেপসিন, রেনিন, জিলেটিনেস। অগ্ন্যাশয় থেকে কোনগুলা পাওয়া যায়? আন্ত্রিক গ্রন্থি থেকে কোনগুলা পাওয়া যায়? ঠিক আছে? এটাতে শর্টকাট টেকনিক হচ্ছে তুমি গ্যাস্ট্রিক আর আন্ত্রিকটা মনে রাখবা, বাকি সব হচ্ছে কি অগ্ন্যাশয় থেকে। দেখো বেশিরভাগ অগ্ন্যাশয় থেকে। ঠিক আছে? কোনটা ভেঙে কি তৈরি করে এগুলো একবার দেখে রাখবা। দুগ্ধ আমিষ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে কোনটা? এটা পরীক্ষায় আসে। দুগ্ধ আমিষের উপর কাজ করে কোনটি? আনসার হচ্ছে রেনিন। তো এগুলো পড়তে হবে। ঠিক আছে? এরপর আমরা আবারও চলে আসছি পার্থক্যের ছকে।
জরুরি ছক নাম্বার 34 পরিপাক ও শোষণের মধ্যে পার্থক্য। তো কোন পয়েন্ট পড়তে হবে আমি এখানে মার্ক করে দিচ্ছি, খেয়াল করো। পরিপাক মানে কি? বৃহৎ আকৃতির জটিল খাদ্য যান্ত্রিক ও রাসায়নিক বিক্রিয়ায় ভেঙে সরল ও শোষণ উপযোগী খাদ্যসারে পরিণত হবে। জাস্ট খাবারটাকে ভাঙবে, টুকরো করবে। শোষণ মানে কি? ওই সরল খাদ্যসার যেটা পরিপাকের ফলে তৈরি হয়েছে, পরিপাক নালী হতে রক্তে প্রবেশ করবে শোষণের মাধ্যমে। ইজি কথা, বুঝতে পারছো? পরিপাক কোথায় হয়? মুখে হবে, যান্ত্রিক, রাসায়নিক, পাকস্থলিতে হবে, অন্ত্রে হবে। রাইট? আর শোষণ কোথায় হবে? অন্ত্রে, ইলিয়াম, জেজুনামের যে ভিলাই, শোষণ যে একক সেখানে হবে। ঠিক আছে? পরিপাক প্রক্রিয়ায় এনজাইমের প্রয়োজন হয়। আর এই যে শ্বসন প্রক্রিয়ায় এনজাইমের প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ। পরিপাক সর্বদা একটি সক্রিয় প্রক্রিয়া। এখানে শক্তির প্রয়োজন হবে, কারণ এটাকে ভাঙতে হবে। শোষণ নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়া, এতে কোনো শক্তির প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ। খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক পরিবর্তন হয় এখানে, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাকের পড়ছো। আর এখানে গাঠনিক কোনো পরিবর্তন হয় না, জাস্ট শোষণ হবে। পরিপাকে রক্তের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই, রক্ত এখানে কোনো ভূমিকা পালন করে না। এখানে রক্তের কি সংশ্লিষ্টতা আছে, উপরে আমরা দেখলাম রক্তে প্রবেশ করে। কেবল বৃহৎ ও জটিল পাচক দ্রব্যের উপর পরিপাক ক্রিয়া সংগঠিত হয়। ঠিক আছে? আমাদের খাবারগুলো কি বৃহৎ থাকে, এখানে কি টুকরা টুকরা হয় পরিপাকের ফলে। আর এখানে কি শোষণটা হচ্ছে সরল প্রকৃতির পাচক অপাচক উভয় ধরনের দ্রব্যের শোষণ প্রক্রিয়ায় ঘটে। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই দুটা পার্শ্ব কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু লাগবে। জন্মজি ছক নাম্বার 35 এই যে ইলিয়ামের পার্থক্যটা। ইলিয়াম আবার কি? এখানে দেখো আমি বানানটা বড় করে লিখি। ILIUM একটা ইলিয়াম। ILEUM। তো অনেকে একজনে আইলিয়াম পড়ে। তো এত কাহিনী করার দরকার নেই, আমি শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি। একটার মধ্যে ই, আরেকটার মধ্যে আই। তো মনে রাখবা ইতে হচ্ছে ইট, ইট মানে খাওয়া-দাওয়া। তার মানে এটা পরিপাক অধ্যায়ের ইলিয়াম। ঠিক আছে? এই আই দেখতে লম্বা, হাড্ডির মতো। তো এটা হচ্ছে হাড্ডি অধ্যায়ের ইলিয়াম। তো কোনটা আসলে কি? কোত্থেকে আসলো? আমরা জানি ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডিউডেনাম জেজুনাম ইলিয়াম, সেই ইলিয়াম হচ্ছে এইটা। আবার আমরা জানি শ্রোণী অস্থিচক্রের মধ্যে ইলিয়াম ইস্চিয়াম পিউবিস আছে, এটা হচ্ছে সেই অংশ। ঠিক আছে? তাহলে যেটা আই সেটা হচ্ছে শ্রোণী চক্রের অংশ। আর এটা কি? এটা হচ্ছে পৌষ্টিক নালী ক্ষুদ্রান্ত্রের অংশ, ডিউডেনাম জেজুনাম ইলিয়াম। ঠিক আছে? লাগবে কিন্তু। আকার কি? এটা হচ্ছে ডানার মতো, এটা হচ্ছে সরু নালী। গঠন হচ্ছে অস্থি দিয়া, অস্থি হাড্ডি যেহেতু এটা পেশি দিয়া তৈরি। এটা হচ্ছে ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে। আর এটাকে পরিপাক প্রশোষণ অংশ না। ঠিক আছে? ইজি কথা। মানে কোনটা কি বুঝে গেলে পাঠ্যপুস্তক তুমি এমনি পারবা। জরুরি ছক নম্বর 36 হচ্ছে গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিস এর মধ্যে পার্থক্য। দেখো গ্লাইকোজেনেসিস যদি বলি, গ্লুকোজগুলো যখন গ্লাইকোজেনে পরিণত হবে তার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটি। এই জিনিসটা যদি আমি বলি গ্লাইকোজেনকে ভাঙতে হবে, গ্লাইকোজেনকে সাথে যদি একটা লাইসিস যুক্ত করে দেই, লাইসিস মানে হচ্ছে ভাঙন, লাইসিস মানে হচ্ছে ভাঙন। গ্লাইকোজেনের সাথে লাইসিস যুক্ত করে দিলে হয়ে যাবে গ্লাইকোজেনোলাইসিস। তার মানে গ্লাইকোজেনের ভাঙন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন ভেঙে আবারও কি গ্লুকোজ হয়ে যাবে। প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, এখানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়। তো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা কোথায় হয়? যকৃতে আমরা জানি গ্লাইকোজেন জমা থাকে, প্লাস পেশিতেও জমা থাকে। আর এটা কি? গ্লাইকোজেনোলাইসিস কি? পেশিতে ভাঙবে। দেখো আমরা জানি গ্লাইকোজেন জমা থাকে ২ জায়গায়, পেশি এবং যকৃতে। রাইট? তো পেশিতে এবং যকৃতে গ্লাইকোজেনটা ভাঙবে। রাইট? আর যকৃতে কি? গ্লুকোজগুলো গ্লাইকোজেনে পরিণত হয়। আমার বেসিকটা ক্লিয়ার কিনা? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। তার মানে গ্লাইকোজেন তৈরি হচ্ছে কোথায়? যকৃতে। এখন এটা জমা থাকে কোথায়? যকৃতে প্লাস পেশিতে জমা থাকে। এটা যখন ভাঙবে, কোথায় ভাঙবে? যেখানে জমা আছে সেখানে তো ভাঙবে। পেশিতে প্লাস যকৃতে ভাঙবে। বেসিকটা ক্লিয়ার কিনা? ওকে। তো আমরা জানি গ্লুকোজের পরিমাণ কমায়। আমরা জানি গ্লুকোজের পরিমাণ কমায় হচ্ছে ইনসুলিন। তো যখন সবগুলা গ্লুকোজ গ্লাইকোজেনে হয়ে যাবে, গ্লুকোজটা কমে গেল না? গ্লুকোজটা কমে গেল। তার মানে এটা ইনসুলিনের কাজ। এই প্রসেসটা ইনসুলিন কি বাড়াবে। আর আমরা জানি গ্লুকোজের পরিমাণ বাড়ায় হচ্ছে গ্লুকাগন নামক হরমোন। অগ্ন্যাশয় আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কোষ থেকে আসে গ্লুকাগন, বিটা কোষ থেকে আসে ইনসুলিন। তোমরা জানো বিটা সেল থেকে আসে ইনসুলিন, আলফা কোষ থেকে আসে গ্লুকাগন। আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে সেলগুলো। এই গ্লুকাগন কি করে? ইনসুলিন বাড়ায়। তো আমরা বললাম আর গ্লুকাগন কি করে? গ্লুকোজ বাড়ায়। তাই না? তো আমরা বললাম গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ আসতেছে কোন জায়গায়?
গ্লাইকোজেন লাইসিস তার মানে কি? এটা গ্লুকাগন করতেছে। বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে। দ্রুত দেখো রক্তে শর্করার পরিমাণ কমায়, গ্লুকোজ কমায়, ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ক্লিয়ার বিষয়টা? ইজি। এনজাইম এবং হরমোনের পার্থক্য এটার পাশে যতগুলা স্টার দেওয়া সম্ভব মানে তোমার যতক্ষণ পর্যন্ত কোনো একটা কালি শেষ না হয় তুমি স্টার দাও, স্টার দাও, স্টার দাও। মনে করো প্রশ্ন আইসা বইসা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি এতটাই গুরুত্ব দিচ্ছি, এতটাই সম্ভাবনা প্রশ্ন আসার। ওকে, এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য। ঠিক আছে? এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য। এনজাইম দেখো, এনজাইম হচ্ছে সনাল গ্রন্থি থেকে, সনাল মানে হচ্ছে যা নালী আছে, নালী সহ মানে হচ্ছে সনাল। অনাল মানে হচ্ছে নালী নাই, নালীবিহীন। নালীবিহীন গ্রন্থি থেকে আসতেছে হরমোন। তো নালী আছে মানে কি? নালী তো বড় লম্বা হওয়া সম্ভব না। নালী তো পিচ্চি নালী হয়। তাহলে কি নিকটবর্তী স্থানগুলোতে এনজাইম কাজ করে, নিকটবর্তী স্থানে। আর যার নালী নাই তার মানে কি? সে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। রক্ত তো মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আছে। তার মানে রক্তের মাধ্যমে যা কাজ করে তা কিন্তু দূরে যাইতে পারে। যেমন আগে কিন্তু মানুষ নদী পথে, সাগর পথে দূরে চলে যেত। বিষয়টা এরকম। রক্তের মাধ্যমে যেহেতু যায়, সে কি দূরবর্তী স্থানে কাজ করতে পারে। রাইট? দেখো, এই যে এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এটা গুরুত্বপূর্ণ। বিক্রিয়া শেষে কিন্তু অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড। কিন্তু হরমোনগুলা রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপ্ত করে, স্টিমুলেট করে, ঠিক আছে? বাট সে বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এটা গুরুত্বপূর্ণ। হরমোনগুলো ধ্বংসগত হয়ে যায়। ঠিক আছে? এনজাইমগুলা দ্রুত কাজ করে এবং ফলাফল তাৎক্ষণিক। মানে হচ্ছে তুমি মাত্র ভাত খাইছো, মাত্র তুমি কিছু একটা খাইছো, এটা পরিপাক হয়ে যাচ্ছে এনজাইমের কারণে। কিন্তু হরমোনগুলো কিন্তু গতি মন্থর এবং ফলাফল সুদূর প্রসারী। ঠিক আছে? হরমোনগুলা কিন্তু দ্রুত কাজ করে না। সময় নিয়ে কাজ করে এবং ফলাফল কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া উভমুখী, রাসায়নিক বিক্রিয়া একমুখী, যেটা শেষ হয়ে যাচ্ছে মনে রাখবা, ধ্বংস হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা মনে রাখবা। নালী দ্বারা প্রবাহিত হয়, এই যে ১ নাম্বার পয়েন্টের সাথে মিলাইছি তোমাদের, এবং রক্ত দ্বারা প্রবাহিত হয়, এটা কিন্তু এই নাম্বার পয়েন্টের সাথে মিলাই দিছি। কোষ আবরণী দিয়ে এদের ব্যাপন ঘটে না। ঠিক আছে? এটা কি ব্যাপন ঘটে? এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। উদাহরণ দিছি কিছু, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। ট্রিপসিন কাজ করে প্রোটিনের উপর, অ্যামাইলেজ শর্করার উপর, লাইপেজ লিপিডের উপর। এগুলা কি? গ্রোথ হরমোন, হাইড্রোক্সিন, ইনসুলিন। হরমোনগুলা উদাহরণ কিন্তু ভালো মতো পড়বা, কোনটা কোন জায়গা থেকে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, পার্থক্য হচ্ছে এনজাইম এবং পিত্তরসের মধ্যে। আমরা জানি পিত্তরস, পিত্তরস কিন্তু কি? পিত্তরসে কোনো এনজাইম থাকে না। তাই এটা কিন্তু পরিপাকের মধ্যে, কিন্তু শুধুমাত্র পিত্ত লবণ দ্বারাই হেল্প করতে পারে। এই যে উপাদান, পিত্ত লবণ দ্বারা হেল্প করতে পারে। তোমরা জানো গঠনের মধ্যে যে পিত্ত লবণ আছে। এনজাইমগুলো দেখো নালীযুক্ত গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর পিত্তরস হচ্ছে যকৃৎ থেকে নিঃসৃত হয় এবং পিত্তথলিতে জমা থাকে। ওকে। এনজাইমের ক্ষেত্রে দেখো পানি এবং প্রোটিন জাতীয় জৈব পদার্থ এনজাইম। আমরা জানি এনজাইমগুলো প্রোটিন জাতীয়। আর যেটা হচ্ছে পিত্তরস, পানিও জৈব, ঠিক আছে, কিন্তু অজৈব আমরা জানি পিত্ত লবণ আছে। নালীযুক্ত গ্রন্থি থেকে এটা তৈরি হয়, তাৎক্ষণিক উৎপন্ন হয় এবং কোথাও সঞ্চিত থাকে না। তাৎক্ষণিক উৎপন্ন হয়, তাৎক্ষণিক কাজ করে। রাইট? কিন্তু পিত্তরস দেখো যকৃৎ থেকে উৎপন্ন হয়, পিত্তথলিতে সঞ্চিত থাকে। এই প্রশ্নটা আসে যে পিত্তরস কোথায় তৈরি হয়? আনসার হচ্ছে যকৃতে। কোথায় জমা থাকে? পিত্তথলিতে। পিত্তথলিতে কিন্তু তৈরি হয় না, মাথায় রাখবা। আচ্ছা। এনজাইম, এনজাইমের কার্যক্ষেত্র সমগ্র দেহের বিভিন্ন অঙ্গে, বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গে। কিন্তু পিত্তরস শুধুমাত্র পরিপাক নলীতেই কাজ করে। এনজাইম বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। আর পিত্তরস কি? খাদ্য মাধ্যমে খাদ্য পরিপাকে ক্ষারীয় মাধ্যম তৈরি করে। এনজাইম কার্য শেষে অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় আনচেঞ্জড। আর এটা কি? কাজ শেষে বর্জ্যরূপে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পরিপাক শোষণের যে ছকগুলো। আমি মাঝখানে কিছু ছক পড়া দিয়েছি, এগুলো কিন্তু পড়বা। তোমরা যদি চাও বড় অপশনের প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। এটা হচ্ছে ফুল এক্সাম ব্যাচ। এছাড়া মডেল টেস্ট এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। ডিটেইলস হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে নক করে জানতে পারবা এই নাম্বারে। ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।